দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দিনাশ্রীর ইতিহাস কক্ষে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা শুরু করছি। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সিপাহী বিদ্রোহ, তার চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কি? সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ। তো এই বিষয়টা আলোচনা করতে গেলে আমাদের সিপাহী বিদ্রোহ সম্পর্কে একটু আলোচনা করে নিতে হবে। সিপাহী বলতে আমরা কি বুঝি? সিপাহী বলতে আমরা বুঝি সৈন্য বা সৈনিক যারা যুদ্ধ করে। তো সেই সিপাহীরা 1857 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এখন সিপাহীরা কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করলো কেন? সেই কেনর উত্তর এখানে আমাদের আলোচ্য বিষয় নয়। এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওই যে বিদ্রোহটা করলো সিপাহীরা, সেই বিদ্রোহের প্রকৃতি। এখানে একটু বলে রাখি, এই যে সিপাহী যারা, তারা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর অন্তর্ভুক্ত সিপাহী, অর্থাৎ তারা কোম্পানির সেনাবাহিনীর অন্তর্ভুক্ত ভারতীয় সিপাহী। তাহলে ওই সিপাহীরা কিন্তু কোম্পানিরই সিপাহী। সেই কোম্পানির বিরুদ্ধে সিপাহীরা বিদ্রোহ করল। তো এই বিদ্রোহটা প্রথম শুরু হয়েছিল কোথায়, সেটা আমরা একটু দেখে নিই। প্রথম বিদ্রোহটা শুরু হয়েছিল ব্যারাকপুরে। 1857 29 মার্চ ব্যারাকপুরে যে সেনানিবাস ছিল সিপাহীদের, সেখানেই প্রথম এই বিদ্রোহের সূচনা বা আরম্ভ বা সূত্রপাত যাই বলে হয়েছিল। তাহলে 1857 29 মার্চ ব্যারাকপুরে এই বিদ্রোহ প্রথম শুরু হয়। কেমন? তো বিদ্রোহটা কে শুরু করেছিলেন? যিনি শুরু করেছিলেন তার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে। তো এই মঙ্গল পাণ্ডে বিদ্রোহটা প্রথম শুরু করলেন। এবং তিনি কিভাবে বিদ্রোহটা শুরু করলেন? তিনি কয়েকজন ব্রিটিশ অফিসারকে গুলি করলেন, তারা মারা গেলেন। এইভাবে তিনি বিদ্রোহটার সূচনা করলেন। তার কিছুদিন পর এই মঙ্গল পাণ্ডের বিচার হলো, বিচারে তার ফাঁসি হলো। সেই জন্য বলা হয় যে মঙ্গল পাণ্ডে হচ্ছেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। তাহলে মঙ্গল পাণ্ডে হলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। তো এই বিদ্রোহটার চরিত্র বা প্রকৃতি সেটা আমরা আলোচনা করব। তো এই বিদ্রোহের বেশ কয়েকজন নেতা ছিলেন, সেই নেতাদের নাম আমরা একটু এখানে দেখে নিই। দেখো, লক্ষ্মীবাই, নানা সাহেব, কুনওয়ার সিং, হযরত মহল, দ্বিতীয় বাহাদুর শাহ, এই কজন ছিলেন এই বিদ্রোহের প্রধানতম নেতা, যাদের নেতৃত্বে এই বিদ্রোহটা পরিচালিত হয়েছিল। তো বিদ্রোহ হলো, বিদ্রোহ চলল, বিদ্রোহ একসময় শেষ হয়ে গেল। 1858 সালের জুলাই মাসে এই বিদ্রোহ সম্পূর্ণভাবে নৃশংসভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বিদ্রোহ দমন করল, অর্থাৎ বিদ্রোহ সম্পূর্ণরূপে ব্যর্থ হল। এইবারে আমাদের কাজ হচ্ছে এই বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ, এই বিদ্রোহের প্রকৃতি বা স্বরূপ কি সেটা আমরা আলোচনা করব। তো প্রথমেই বলা হচ্ছে, দেখো এটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলছি, এর কিন্তু আরো অন্য নামও আছে। এটাকে আমরা যেমন সিপাহী বিদ্রোহ বলছি, তেমনি এটাকে মহাবিদ্রোহ বলা হয়, এটাকে আবার 1857 বিদ্রোহ বলা হয়। কেন? যেহেতু 1857 সালে এই বিদ্রোহটা শুরু হয়েছে, সেই জন্য এই বিদ্রোহটাকে 1857 বিদ্রোহ বলা হচ্ছে। আর মহাবিদ্রোহ বলা হচ্ছে এই জন্য যে বিদ্রোহটা গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় এই বিদ্রোহটা চলেছিল। বিভিন্ন অঞ্চলে, মানে গোটা ভারতবর্ষের মানুষই এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। সাধারণ মানুষ, জমিদার, তালুকদার, রাজা, বিভিন্ন সেনা যারা ওই বিভিন্ন রাজাদের অধীনে কাজ করতেন, তারা কর্মচ্যুত হয়েছিলেন, তারা অর্থাৎ সমস্ত শ্রেণীর মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন বলে এটাকে আমরা মহাবিদ্রোহ বলি। তাহলে এই বিদ্রোহের তিনটে নাম, সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহ এবং
1857 বিদ্রোহ, কখনো কখনো শুধু 57 বিদ্রোহ বলা হয়। তো কথা হচ্ছে যে এই বিদ্রোহটাকে কি আমরা তাহলে শুধু সিপাহী বিদ্রোহ বলবো, কিংবা এই বিদ্রোহকে কি আমরা সামন্ত বিদ্রোহ বলবো, বা এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলবো, এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলবো, কিংবা এই বিদ্রোহকে আমরা জাতীয় সংগ্রাম বলবো, কি বলবো? এখন তাই নিয়ে বিভিন্ন ঐতিহাসিকের মধ্যে মতভেদ রয়েছে। অর্থাৎ এই বিদ্রোহকে আমরা কি বিদ্রোহ বলবো, সিপাহী বিদ্রোহ বলবো, না জাতীয় বিদ্রোহ বলবো, না ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলবো, তা নিয়ে আমাদের দেশের ঐতিহাসিক যেমন তেমনি ইংরেজ ঐতিহাসিক প্রত্যেকের মধ্যে একটা মতবিরোধ রয়েছে। অর্থাৎ কেউ একমত হতে পারছেন না এটাকে আমরা কি বলবো, সিপাহী বিদ্রোহ, না জাতীয় বিদ্রোহ, না কৃষক বিদ্রোহ, না সামন্ত বিদ্রোহ, না সামরিক বিদ্রোহ, না সনাতনীদের বিদ্রোহ, কি বলবো? তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। এক একজন ঐতিহাসিক গবেষক এক একটা দৃষ্টিভঙ্গি থেকে এই বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করেছে। আমাদের ইতিহাসের ছাত্র হিসেবে কাজ হচ্ছে যে এই প্রত্যেকটা নামকে আলাদা আলাদা করে বিশ্লেষণ করা। তো আমি এটাকে তিনটে ভাগে ভাগ করেছি। দেখো, সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ, সামন্ত বা সনাতনপন্থী বিদ্রোহ, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এখন এটা যদি সিপাহী বিদ্রোহ বলি, অন্য দল বলবে এটাকে জাতীয় বিদ্রোহ, আবার কেউ বলবে সামন্ত বিদ্রোহ বা সনাতনী বিদ্রোহ। এখানে বলে রাখিস, যা সামন্ত বিদ্রোহ তাই সনাতনপন্থীদের বিদ্রোহ। আবার একজন বলছেন যে এটাকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তো একটা বিদ্রোহকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। যখনই আমি বলছি এটাকে সিপাহী বিদ্রোহ, একদল ঐতিহাসিক বলছেন হ্যাঁ এটা সিপাহী বিদ্রোহ, আরেক দল ঐতিহাসিক বলছেন যে না এটা সিপাহী বিদ্রোহ কখনোই নয়। তাহলে আমরা প্রথমেই এই পয়েন্ট আলোচনা করব যে এটা কি সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ। তাহলে দেখো, সিপাহী বিদ্রোহ কে কে বলেছেন এটা কি সিপাহী বিদ্রোহ? আমরা প্রথম ইংরেজ ঐতিহাসিকদের নাম বা যে সমস্ত ইংরেজ লেখক গবেষক ঐতিহাসিক সেই সময়কার তারা এটাকে শুধু সিপাহী বিদ্রোহ বলেছেন, আমরা তাদের নামগুলো একটু পরপর দেখে নিই। দেখো, পক্ষে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করছি, একটা পক্ষে একটা বিপক্ষে। মানে কিসের পক্ষে? সিপাহী বিদ্রোহের পক্ষে যারা বলছেন তাদের নামগুলো আমি এখানে লিখেছি, আর এটা সিপাহী বিদ্রোহ নয় জাতীয় বিদ্রোহ যারা বলছেন তাদের নামগুলো বিপক্ষে, মানে তারা সিপাহী বিদ্রোহের বিপক্ষে রয়েছেন, তাই আমি বিপক্ষে লিখেছি। তাহলে দেখো, পক্ষে রয়েছেন কে কে? স্যার জন লরেন্স, স্যার জন সিলি, চার্লস রেক্স, আর্ল রবার্টস। এরা হচ্ছেন ইংরেজ ঐতিহাসিক। এরা এই বিদ্রোহটাকে সিপাহী বিদ্রোহই বলছেন, এরা এটাকে সিপাহী বিদ্রোহই বলছেন। আবার সেই সময় আমাদের দেশের কিছু ভারতীয় ঐতিহাসিক লেখক সাহিত্যিক গবেষক, তাদের মধ্যে আছে কিশোরী চাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র গুপ্ত, অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নওরোজি, সৈয়দ আহমেদ খান, রাজনারায়ণ বসু, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। এরা কিন্তু আমাদের বাঙালি ঐতিহাসিক, বাঙালি গবেষক, বাঙালি লেখক। এদের মধ্যে অক্ষয় কুমার দত্ত একজন লেখক, হরিশচন্দ্র মুখোপাধ্যায় একজন সাংবাদিক। কেমন? এরা কিন্তু এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহই বলছেন। তারা বলছেন, বিশেষ করে কিশোরী চাঁদ মিত্র, তিনি বলছেন যে এই বিদ্রোহে জনসাধারণের কোনো অংশগ্রহণ ছিল না, এই বিদ্রোহটা ভারতবর্ষের সমস্ত অঞ্চলে ছড়িয়ে পড়েনি, এর কোনো প্রভাবই ছিল না, এই বিদ্রোহটা শুধুমাত্র সিপাহীরাই করেছিল, সুতরাং এটা একটা সামরিক বিদ্রোহ। তাহলে যে বিদ্রোহে জনগণের অংশ নেই, যে বিদ্রোহে কোনো ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েনি, সেই বিদ্রোহটা শুধুমাত্র সিপাহীরা শুরু করেছিল, আর এটাকে সেই জন্য তারা সিপাহী বিদ্রোহই বলছে। কেমন? ঠিক উল্টো দিকে আমরা দেখছি কারা কারা এটাকে সিপাহী বিদ্রোহ বলছেন না। বিশেষ করে দেখো, ডিসরেইলি ছিলেন ইংল্যান্ডের টোরি পার্টির নেতা এবং সেই বিদ্রোহ চলাকালীন ইংল্যান্ডের ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলছেন
যে এই বিদ্রোহটা হচ্ছে ন্যাশনাল রিভোল্ট, মানে জাতীয় বিদ্রোহ। এটা ন্যাশনাল রিভোল্ট মানে জাতীয় বিদ্রোহ। এছাড়া আরো দেখো, নর্টন, ডাফ, আউটরাম, ম্যালিনসন, জন কে, চার্লস বল, হোমস, এমনকি কার্ল মার্কস, এরা পর্যন্ত প্রত্যেকে এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলছেন। এরা সিপাহী বিদ্রোহ বলতে চাইছেন না, সিপাহী বিদ্রোহ বলে এরা অস্বীকার করছেন। তাহলে ডিসরেইলি বলছেন এটা জাতীয় বিদ্রোহ, নর্টন বলছেন এটা জাতীয় বিদ্রোহ, চার্লস বল বলছেন এটা জাতীয় বিদ্রোহ, আউটরাম বলছেন জাতীয় বিদ্রোহ, ম্যালিনসন বলছেন জাতীয় বিদ্রোহ। এরাও কিন্তু প্রত্যেকেই ব্রিটিশ। এবং কার্ল মার্কস তিনি পর্যন্ত বলছেন যে ভারতের এই বিদ্রোহটা একটা জাতীয় বিদ্রোহ। তিনি বলছেন, মানে কার্ল মার্কস বলছেন যে ব্রিটিশরা যাকে সামরিক বিদ্রোহ ভাবছে আসলে সেটা একটা জাতীয় বিদ্রোহ। তিনি অন্য জায়গায় বলছেন যে ভারতের অশান্তিটা আসলে সামরিক নয়, এটা জাতীয় বিদ্রোহ। তাহলে কার্ল মার্কস পর্যন্ত বলছেন যে ভারতের এই যে সামরিক অভ্যুত্থান ব্রিটিশদের বিরুদ্ধে, সামরিক অভ্যুত্থানের ফলে সাধারণ মানুষও সেখানে অংশগ্রহণ করছেন, তাহলে সেটা আর সামরিক অভ্যুত্থান থাকছে না, সেটা একটা জাতীয় বিদ্রোহের রূপ ধারণ করছে। বিশেষত এই যে বিদ্রোহ, সেই বিদ্রোহের যে লেলিহান শিখা সেটা অযোধ্যা, বিহার, বুন্দেলখণ্ড, রোহিলাখণ্ড, দিল্লি, মিরাট, এবং আসাম, অর্থাৎ উত্তর ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারত এবং দক্ষিণ ভারত, এই যে এতটা অঞ্চলে ভারতবর্ষের মধ্যে এই বিদ্রোহের যে ব্যাপকতা, সেটাকে তাই জাতীয় বিদ্রোহ বলাটাই সমীচীন। বিশেষ করে দেখা যায় যে এই বিদ্রোহের সময় অযোধ্যাতে একটা চরম পর্যায়ে পৌঁছে যায় এই বিদ্রোহ। সেখানে ব্রিটিশ শাসন প্রায় অবলুপ্ত হয়ে যায়। গঙ্গা, যমুনা, এই যে দোয়াব, এই দোয়াব অঞ্চলের মধ্যবর্তী যে জায়গা অযোধ্যা, সেখানে এমন একটা মানুষ ছিল না যে ইংরেজদের বিরোধী ছিল না বা যে ইংরেজদের বিপক্ষে ছিল না। তাহলে এই বিদ্রোহটা সেখানে গণ আকার ধারণ করেছিল, গণ চরিত্র ধারণ করেছিল। সুতরাং এই বিদ্রোহকে আমরা জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করতে পারি। তাহলে এটা আমরা একদিকে বলছি সিপাহী বিদ্রোহ, আর তার বিপক্ষে আরেক দল ঐতিহাসিক বলছেন যে এটা জাতীয় বিদ্রোহ। কেমন? তাহলে আমরা আবার পরের পয়েন্টটাতে আসি, আমরা 2 নম্বরটাতে আসি। কেউ এটাকে বলছেন সামন্ত বা সনাতন পন্থীদের বিদ্রোহ। সামন্ত ও সনাতন পন্থীদের বিদ্রোহ। এখন সামন্ত কাদের বলবো, সনাতনপন্থী কাদের বলবো? সামন্ত বলতে আমরা বুঝি যারা জমির উপর নির্ভরশীল, বিশেষ করে ভূস্বামী, জমিদার, তালুকদার, এদেরকে সামন্ত বলে। তো সেই শ্রেণীর বিদ্রোহ এখানে বলা হচ্ছে, তারা বিদ্রোহ করেছে। কেমন? কারা বলছেন দেখি? জওহরলাল নেহেরু, রজনী পাম দত্ত, এম.এন. রায়, রমেশচন্দ্র মজুমদার, ডক্টর সুরেন্দ্রনাথ সেন এই গজল বলছেন যে এটা একটা সামন্ত বিদ্রোহ বা সনাতন পন্থীদের বিদ্রোহ। রমেশচন্দ্র মজুমদার বলছেন যে এটা হচ্ছে প্রতিক্রিয়াশীলদের বিদ্রোহ। তাহলে প্রতিক্রিয়াশীল কারা? প্রতিক্রিয়াশীল হচ্ছে ওই সামন্তরা, ওই সনাতনপন্থীরা, তাদেরকে প্রতিক্রিয়াশীল বলা হচ্ছে। যারা পেছনের দিকে থাকে, যারা সামনের দিকে এগোতে চায় না, তাদেরই বলা হয় প্রতিক্রিয়াশীল। তাহলে রমেশচন্দ্র মজুমদার বলছেন যে এটা এই বিদ্রোহটা হচ্ছে প্রতিক্রিয়াশীলদের বিদ্রোহ। আর সুরেন্দ্রনাথ সেন তিনি বলছেন
যে এখানে বিদ্রোহীদের উদ্দেশ্য বা লক্ষ্য ছিল প্রতিবিপ্লব। তাহলে প্রতিবিপ্লবটাকে একটু জানতে হয় আমাদের বিশ্লেষণ করে। প্রতিবিপ্লব হচ্ছে বিপ্লবের উল্টো। প্রতিবিপ্লব হচ্ছে বিপ্লবের উল্টো। ওই যা রক্ষণশীল, যা প্রতিক্রিয়াশীল, তাকেই আমরা প্রতিবিপ্লব বলতে পারি। অর্থাৎ বিপ্লব মানে হচ্ছে আমূল পরিবর্তন, আর প্রতিবিপ্লব মানে হচ্ছে নো পরিবর্তন, যা ছিল তাই আবার ফিরে যাওয়া। বোঝা গেল? তাহলে এরা মানে জওহরলাল নেহেরু, রজনীকান্ত দত্ত, এম.এন. রায়, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর সুরেন্দ্রনাথ সেন, এরা এই বিদ্রোহটাকে কি বলছেন? সামন্ত বিদ্রোহ বলছেন, প্রতিক্রিয়াশীলদের বিদ্রোহ বলছেন, বা সনাতনপন্থীদের বিদ্রোহ বলছেন। কেন? রমেশচন্দ্র মজুমদার বলছেন যে এই বিদ্রোহটা ছিল ক্ষয়িষ্ণু অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের মানে মৃতপ্রায় সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বা সামন্ততন্ত্রের আর্তনাদ। অর্থাৎ মরার আগে তারা, অর্থাৎ মরার আগে বলতে এখানে তারা মরে যাচ্ছে না, তাদের যে ক্ষমতা, তাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা শেষ হয়ে যাওয়ার আগে তারা প্রাণপণ চেষ্টা করছে এই লড়াই করে তাদের সেই ক্ষমতাটাকে টিকিয়ে রাখা। আসলে যারা সামন্ততান্ত্রিক, তাদের হাতে ছিল শুধু জমি, জমিই ছিল তাদের একমাত্র সম্পদ। সেই জমি হারানোর ভয়ে, ভীত হয়ে, সেই জমিকে রক্ষা করার জন্য তারা এই 1857 সালের বিদ্রোহে যোগদান করেছিল। নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজেদের স্বার্থকে জিয়ে রাখার জন্য তারা, অর্থাৎ এই সামন্তরা বা সনাতনপন্থীরা এই 1857 বিদ্রোহে অংশ নিয়েছিল বলে রমেশচন্দ্র মজুমদার তার অভিমত ব্যক্ত করছেন। কিন্তু এরা বলছেন যে যদি এরা জয়ী হতো, মানে এই সামন্ততান্ত্রিক যারা বিদ্রোহী তারা যদি জয়ী হতো, তাহলে তারা কি করত? তারা তাদের পুরনো প্রাচীনপন্থী যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার আবার পুনঃপ্রবর্তন করতেন। সেই জন্য বাংলার শিক্ষিত সম্প্রদায় এই বিদ্রোহকে কোনো মতেই সমর্থন করেননি। অর্থাৎ সিপাহী বিদ্রোহে তারা সিপাহীদের সঙ্গে ছিলেন না, তারা সিপাহীদের বিপক্ষে ছিলেন শিক্ষিত সমাজ। তারা কখনোই এই বিদ্রোহকে সমর্থন করেননি, কারণ তারা ভেবেছিলেন যে বিদ্রোহীরা জয়ী হলে আবার প্রতিক্রিয়াশীল, রক্ষণশীল পুরনো ব্যবস্থায় ফিরে যেতে হবে। যদিও এই যুক্তিকে খণ্ডন করেছেন অধ্যাপক সুশোভন সরকার। অধ্যাপক সুশোভন সরকার এই যুক্তিকে খণ্ডন করেছেন। তিনি বলছেন যে না, এটাকে কখনোই সামন্ত বিদ্রোহ বা সনাতনপন্থীদের বিদ্রোহ বলা যায় না। তিনি বলছেন যে লক্ষ্মীবাই, কুনওয়ার সিং, নানা সাহেব, হযরত মহল এরা নেতৃত্ব দিলেও এরা ছিলেন সেই সময়কার সমাজের স্বাভাবিক নেতা। এরা ছিলেন সেই সময়কার সমাজের স্বাভাবিক নেতা। সেই জন্য এই বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলা যায় না। এই বিদ্রোহ সামন্ত বিদ্রোহ নয়, সুশোভন সরকার এই অভিমত পোষণ করছেন। তিনি বলছেন যে যদি বিদ্রোহীরা জয়যুক্ত হতো, তাহলে তা রক্ষার জন্য নতুন শক্তি, নতুন কৌশল, নতুন সাংগঠনিক ব্যবস্থার আবির্ভাব হতো। সুতরাং প্রতিক্রিয়াশীল ব্যবস্থা ফিরে আসতো, এ কথা কিন্তু হলফ করে বলা যায় না। তিনি আরো বলছেন যে সামন্ত ব্যবস্থার স্তম্ভস্বরূপ যে রাজন্যবর্গ, তারা কেউ এই বিদ্রোহে অংশ তো নেননি, উপরন্তু তারা ইংরেজদের পক্ষে ছিলেন এবং এই বিদ্রোহ বানচাল করতে তারা সর্বতো ব্যস্ত ছিলেন। আর অযোধ্যার বাইরে, একমাত্র অযোধ্যাতেই সমস্ত শ্রেণীর লোকেরা বিদ্রোহে অংশ নিয়েছিল, যার জন্য অযোধ্যার বিদ্রোহ মারাত্মক আকার ধারণ করেছিল, ব্রিটিশ শাসন লুপ্ত হয়ে গেছিল।
অযোধ্যার বাইরে কোনো জমিদার, তালুকদার, সামন্ত শ্রেণীর মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করা দূরে থাকুক, তারা সব সময় ইংরেজদের পক্ষে, ইংরেজদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিদ্রোহকে দমন করার জন্য সর্বতভাবে সহযোগিতা করেছেন। সুতরাং কনুয়া সিং, লক্ষ্মীবাই এরা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন বলে এই বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলা কখনোই সমীচীন নয়। পিসি যোশী তিনি বাইরের দেশের উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে নেপোলিয়নের বিরুদ্ধে রুশ সামন্তদের বিদ্রোহ, পোল্যান্ডের ব্যবচ্ছেদের বিরুদ্ধে পোল সামন্তদের বিদ্রোহ, ইতালির ঐক্য আন্দোলনের সময় ম্যাচিনি, গ্যারিবোল্ডি, কাভুর, ভিক্টর ইমানুয়েলের বিদ্রোহ, এই সমস্ত দেশের সামন্তদের যে গৌরবোজ্জ্বল ভূমিকা, তার সাথে ভারতের এই বিদ্রোহে সামন্ত শ্রেণীর যে নেতৃত্ব, তাকেও গৌরবোজ্জ্বল ভূমিকার সম্মান দিতে হবে। তো সামন্ত শ্রেণীর নেতৃত্ব থাকা সত্ত্বেও এই বিদ্রোহটা ছিল জাতীয় বিদ্রোহ। পিসি যোশী এই অভিমত পোষণ করছেন। তার এটাকে এক পক্ষ বলছে সামন্ত বিদ্রোহ, আর উল্টো দিকে আরেক দল বলছেন যেটা সামন্ত বিদ্রোহ নয়। কেমন? এবারে আমরা তৃতীয় পয়েন্টটাতে আসি। তৃতীয় পয়েন্টটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। কে বলছেন? বীর সাভারকার। বীর সাভারকার পুরো নাম হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার। তাকে বীর উপাধি দেওয়া হয়েছিল। মহারাষ্ট্রের বিপ্লবী ছিলেন ইনি, মারাঠি বিপ্লবী দামোদর বিনায়ক সাভারকার, তাকে আমরা বীর সাভারকার বলেই জানি। তিনি আবেগে আপ্লুত হয়ে এই মহাবিদ্রোহ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি এটাকে বলছেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। আর সঙ্গে সঙ্গে তার উল্টো দিকে গিয়ে রমেশচন্দ্র মজুমদার একেবারে তার উল্টো দিকে গিয়ে বলছেন একেবারেই নয়, এটা ভারতের প্রথম নয়, জাতীয় নয়, আর স্বাধীনতা সংগ্রাম তো নয়। তাহলে ভারতের প্রথম সংগ্রামও নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামও নয়, আর ভারতের জাতীয় সংগ্রামও নয়। তিনি একেবারে যুক্তি খাড়া করে দিচ্ছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে এটাকে যদি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলতে হয়, তাহলে এর আগেও তো আরো অনেক সংগ্রাম হয়েছে। বিরসা মুন্ডার আন্দোলন হয়েছে, সাঁওতালদের আন্দোলন হয়েছে, ওয়াহাবি, ফরাজি, পাবনা, রংপুর, প্রচুর আন্দোলন হয়েছে, প্রচুর বিদ্রোহ হয়েছে। সেই বিদ্রোহগুলোকেও তাহলে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলতে হয়। তিনি আরো বলছেন যে এই বিদ্রোহ কখনোই গোটা ভারতবর্ষের সমস্ত মানুষ অংশগ্রহণ করেনি। একমাত্র অযোধ্যাতেই এই বিদ্রোহটা মারাত্মক আকার ধারণ করেছিল। অযোধ্যার বাইরে আর কোনো জায়গায় খুব একটা এই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেনি। আর হিন্দু মুসলিম ঐক্যের কথা বলা হচ্ছে যে এই বিদ্রোহের সময় 11ই মে 1857 11ই মে বিদ্রোহীরা দিল্লির 65 বছরের বৃদ্ধ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভুল বললাম আমি, দ্বিতীয় বাহাদুর শাহকে 15ই মে বিদ্রোহীরা 15ই মে দিল্লির বৃদ্ধ 65 বছর বয়স্ক মোগল সম্রাট বাহাদুর শাহকে ভারত সম্রাট বলে অভিহিত করে তাকে এই বিদ্রোহে অংশগ্রহণ করতে বাধ্য করে। বিদ্রোহীরা এটা করছেন, ফলে হিন্দু মুসলিম একটা ঐক্যের ব্যাপার এখানে দেখা যাচ্ছে। তো রমেশচন্দ্র মজুমদার এবং তার পক্ষের যারা, তারা বলছেন যে হিন্দু মুসলিম ঐক্য তো দূরের কথা, কোথাও কোথাও হিন্দু মুসলিমের মধ্যে এমন দাঙ্গা হয়েছে যে এই বিদ্রোহে হিন্দু মুসলিম
ঐক্য একেবারেই দেখা যায়নি, বরং তাদের মধ্যে আরো দাঙ্গার পরিবেশ তৈরি হয়েছে। তাহলে ওনারা বলছেন যে অযোধ্যা ছাড়া আর কোথাও এই বিদ্রোহ মারাত্মক আকার ধারণ করেনি, সমস্ত জনগণ অংশগ্রহণ করেনি, হিন্দু মুসলিম ঐক্য নেই, শিক্ষিত বাঙালি সমাজ এই বিদ্রোহের বিপক্ষে ছিল। সুতরাং এটাকে কিছুতেই জাতীয় বিদ্রোহ বলা যাবে না, এটাকে কিছুতেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যাবে না। কেমন? তাহলে এইভাবে আমরা এই প্রশ্নের বিশ্লেষণ করলাম। সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে একটু সূচনা বলতে হবে, তারপরে আমরা এই বিদ্রোহকে কতগুলো ভাগে ভাগ করেছি, সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ, সামন্ত বিদ্রোহ বা সনাতন পদ্ধতির বিদ্রোহ, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, এইভাবে পরপর আমরা বিশ্লেষণ করার পরে আমরা শেষে উপসংহারে গিয়ে কি বলবো, যে আমাদের যে এখন বর্তমান কালে যে সমস্ত গবেষক আছেন তারা কি বলছেন। বর্তমান কালে যে সমস্ত গবেষক আমাদের রয়েছেন তাদের মধ্যে ডক্টর হরপ্রসাদ চট্টোপাধ্যায়, ডক্টর রুদ্রাংশু মুখোপাধ্যায়, অধ্যাপক রণজিৎ গুহ এবং অধ্যাপক গৌতম ভদ্র, এরা এই আমাদের বর্তমান সময়ের আধুনিক কালের গবেষকরা, এরা কিন্তু এই বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে এরা বলছেন যে জনসাধারণের অংশগ্রহণ, জনসাধারণের নেতৃত্ব দান এবং তাদের যে গৌরবোজ্জ্বল ভূমিকা সেটাকেই এরা স্বীকার করছেন। তাহলে জনসাধারণের নেতৃত্ব দান, অংশগ্রহণ, গৌরবোজ্জ্বল ভূমিকা, তাহলেই তো এটাকে বলতে হয় একটা গণবিদ্রোহ, তাই না? আর গণবিদ্রোহ মানেই জাতীয় বিদ্রোহ, আর জাতীয় বিদ্রোহ মানে ভারতের মুক্তি সংগ্রাম, ভারতের স্বাধীনতা সংগ্রাম। সুতরাং ওই যে অন্য অন্য বিদ্রোহগুলোর সঙ্গে সেগুলো ছিল আঞ্চলিক বিদ্রোহ, আর এই বিদ্রোহটা তো ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে হয়েছে, দিল্লিতে হয়েছে, মিরাটে হয়েছে, বিহারে হয়েছে, রোহিলখণ্ড, বুন্দেলাখণ্ড, কানপুর, অযোধ্যায়, এত জায়গাতে হয়েছে, পশ্চিম ভারত, মধ্য ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, যে এতটা অঞ্চলে হলো, কোথাকার বিদ্রোহতে সমস্ত শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে? এই প্রশ্নও তো করেছেন ঐতিহাসিকরা, সেটা তো কখনো হয় না। কারোর মধ্যে প্রভাব পড়ে, কারোর মধ্যে প্রভাব পড়ে না, কেউ খবর রাখে, কেউ খবর রাখে না। যাই হোক, এই বিদ্রোহকে আমাদের এই আধুনিক গবেষকরা কিন্তু জাতীয় বিদ্রোহ, স্বাধীনতা সংগ্রাম, মুক্তি সংগ্রাম এবং জনগণের যে গৌরবোজ্জ্বল ভূমিকা তাকে স্পষ্টভাবে স্বীকার করেছেন। একজন কেমব্রিজ ঐতিহাসিক বেইলি তিনি বলেছেন যে এই বিদ্রোহ কোনো এক সুরে বাঁধা ছিল না, এই বিদ্রোহের একটা রূপ নয়, এই বিদ্রোহ কখনো কৃষক বিদ্রোহ বলা যেতে পারে, এটাকে সামন্ত বিদ্রোহ বলা যেতে পারে, জাতীয় বিদ্রোহ বলা যেতে পারে, অর্থাৎ এই বিদ্রোহের নানা রূপ ছিল, এক রূপের নয়। কেমন? তাহলে এভাবে আমরা এই বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করে উপসংহার টেনে এই আলোচনা আমরা শেষ করব। আমি আরো একটু বলি এখানে যে এই প্রশ্নটা তোমাদের কিন্তু 8 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, তাহলে সেইভাবে এই প্রশ্নের উত্তরটা এরকম পরপর সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে? আজকে তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, এর পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আর এই তোমরা এটা দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো ভালো, আর না করে থাকলে অবশ্যই করবে। আর এটাকে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তুমি যতটা উপকার পাচ্ছ তোমার বন্ধুরাও আরো বেশি উপকার পেতে পারে। সবাই ভালো থেকো। আজ চললাম তাহলে, আবার পরের ক্লাসে